সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আজকে আমরা কর্পোরেট গভর্নেন্স নিয়ে আলোচনা করব ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং কোম্পানিগুলোর যে ইদানিং যে বিষয়টা সবচেয়ে সামনে চলে এসেছে, যে অনিয়ম, আর্থিক অনিয়ম, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম, যিনি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, সাবেক প্রেসিডেন্ট ICMAB। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরও আছেন আইনজীবী, কোম্পানি আইন বিশেষজ্ঞ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ হাসান মাহমুদ বিপ্লব। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেলিম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এটি পাশ হওয়ার পরে এখন যে জায়গায় এটা দাঁড়িয়ে, তাতে এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না, এই দেরিটা কেন হচ্ছে? আর এটি হলে এই যে এখন যে বিষয়টা সবচেয়ে সামনে উঠে এসেছে, যে কোম্পানিগুলোর যে অনিয়মটা এখন আর্থিক অনিয়ম, যেগুলো লিস্টেড কোম্পানি আছে অথবা পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর, এই আর্থিক অনিয়মগুলো প্রতিরোধে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট কী কাজ করবে, কী ভূমিকা রাখবে? ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে অ্যাক্টটা পাস হলো 9 সেপ্টেম্বর 2015-তে জাতীয় সংসদে, কিন্তু প্রায় দীর্ঘ 1 বছরের বেশি অতিক্রম হলো, কিন্তু এটা এখনও আসলে আমরা এটার বাস্তবায়ন আমরা দেখতেছি না। এটা মেইন যেই অবজেক্টিভ, সেটি হলো কিন্তু পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী আছে তাদের আস্থা ফেরানো। এটা কিন্তু একটা উদ্দেশ্যের ভিতরে একটা অন্যতম একটা উদ্দেশ্য। তার মানে কি, এখন যে আমাদের পুঁজিবাজারের যে অবস্থা, মেইন যে রিজনটা সেটা হলো যে আস্থাহীনতা। তো আস্থাহীনতা কেন তৈরি হয়? আস্থাহীনতা তৈরি হয় কিন্তু মানুষ যখন বিনিয়োগকারীরা যে ইনভেস্টমেন্ট করে, তারা কিন্তু মেইন ডকুমেন্টটা হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা। সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা যদি স্বচ্ছ হয় এবং এটা যদি আপনার নির্ভুল হয় এবং এটার উপরে যদি জনগণ যদি আস্থা রাখতে পারে, বিনিয়োগকারীরা যদি আস্থা রাখতে পারে, তখনই কিন্তু মানুষ ইনভেস্টমেন্ট করে। এখন আপনি যে জিনিসটা যেটা বললেন যে আসলে এই যে যারা প্রিপেয়ারার, এখানে 3টা পক্ষ জড়িত একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট তৈরি করতে হলে। যেমন মালিক পক্ষ আছে, যারা ইন্টারনাল যারা প্রিপেয়ার করেন এবং যারা অডিট করেন। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের ভিতরে কিন্তু 3টা পক্ষকে নিয়ে আসা হয়েছে। তার মানে কি, এখানে আপনি যদি কোনো অনিয়ম করেন, কোনো ধারা যদি আপনি ভঙ্গ করেন, তাহলে কিন্তু এখানে শাস্তির বিধান আছে। এবং নট অনলি দ্য পানিশমেন্ট, এখানে যে একটা স্বচ্ছ জবাবদিহিমূলক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট তৈরি করতে হলে যে সকল আপনার গুণগত মান যেগুলো উন্নয়ন করা দরকার, সেগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের ভিতরে আছে। কারণ এখানে 4টা ডিভিশন হবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের আন্ডারে। একটা হলো যে স্ট্যান্ডার্ড সেটিং করা হবে, যেটা আপনার আমাদের বর্তমানে যে আর্থিক সামাজিক যে প্রেক্ষাপট আছে, নট অনলি যে IFRS। আপনি জানেন যে আমরা ঢালাওভাবে আমরা IFRS বা IAS, যে আমেরিকান স্ট্যান্ডার্ড, যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আমরা ফলো করি, কিন্তু এখানে কিন্তু সেটাকে করা হবে, কনসিডার করা হবে, কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হবে। আমাদের আমাদের যে চাহিদা, আমাদের যে প্রত্যাশা বা আমাদের যে আর্থসামাজিক, সেভাবে সঙ্গতি রেখে কিন্তু স্ট্যান্ডার্ডগুলি করা হবে। তারপরে এই যেটা আপনি বলেন, এটা ভেরি ইম্পর্টেন্ট ডিভিশন হবে, যে যারা এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যারা সাবমিশন করবেন, অডিট যারা যে রিপোর্টগুলি সাবমিশন করবেন, এগুলিকে কিন্তু আপনার করা হবে, মনিটর করা হবে, যেগুলি এগুলির ভিতরে কোনো ফেব্রিকেশন করা হয়েছে কিনা বা এগুলির ভিতরে কোনো আপনার ভুল তথ্য আছে কিনা। সুতরাং এই ডিভিশনটা কাজ হবে এটা। তারপর অডিটের মান উন্নয়ন করার জন্য আপনার রিভিউ কমিটি করা হবে। আমি আসবো আপনার কাছে বিপুল ভাই। এই যে সমস্যাগুলো এখন তৈরি হয়েছে, যে সবার কিন্তু একটি অনাস্থা তৈরি হচ্ছে, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে। আপনি দেখেন যে কোম্পানিগুলোর যে রিপোর্টগুলো, সেগুলো এখন আর মোট কথা বেশিরভাগ বিনিয়োগকারী বিশ্বাস করেন। আমি আপনাকে একটি কথা বলছি, একটি কোম্পানি, এটা স্বনামধন্য সিমেন্ট কোম্পানি, করলো কি, হঠাৎ করে গিফট দিয়ে 3 বছর হয়ে গেছে স্পন্সর শেয়ার লকিং উঠে যাওয়ার পরে, করলো কি, গিফটের মাধ্যমে স্পন্সর থেকে নন স্পন্সর ট্রান্সফার করলো প্রায় 1 কোটির মতো শেয়ার বেচে দিল। বেচে দিয়ে করলো কি, হঠাৎ করে ফার্স্ট কোয়ার্টার আর্নিং অনেক কমিয়ে দেখে দিল। এখানে বেচে দিল বলতে কি, স্পন্সররা 3 বছরের লকিং এর পরে স্পন্সর হলে তো এমনি বেচতে পারে, কিন্তু ঘোষণা দিয়ে বেচতে হয়, একটু ট্রিক্স খাটিয়েছে। প্রথমে ধরেন আপনি নন স্পন্সরের কাছে ট্রান্সফার করলো, তখন তার ঘোষণা দিতেন, তার সাধারণ বিনিয়োগকারী বুঝলোই না যে স্পন্সররা বড় ধরনের একটা শেয়ার বাজারে বেচে দিয়েছে। এবং বেচে দেওয়ার পর যেটা হয়েছে, তারা একটা ইপিএস খারাপ দেখেছে। ইপিএসটা এমনভাবে দেখিয়েছে, তাদের উপর অ্যাপ্লিকেবল ট্যাক্স হচ্ছে 27%। তারা কি দেখিয়ে আগের ট্যাক্স বা ডেফার ট্যাক্স টেনে এটাকে এবং এই কোম্পানি ডেফার ট্যাক্স হওয়ার কারণও নাই, কারণ এই কোম্পানি পুরনো কোম্পানি, ভবিষ্যতের জন্য রেখে এমনভাবে বিনিয়োগকারীদের প্রতারণা করে। কারণ একটা হয় অডিটেড রিপোর্ট আর বাকি সব আনঅডিটেড, এবং দেখবেন যে আগামী কোয়ার্টারে হয়তো তারা শেয়ার যেটুক বেঁচেছিল কমে কিনতে পারলে আবার একটা দুর্দান্ত ইপিএস দিয়ে দিবে। আপনি আরেকটা বড় স্টিল কোম্পানি, যেটি
অনেক দাম উঠেছিল, হঠাৎ করে দেখা গেল কি সবসময় তার ইপিএস ভালো থাকতো তার অন্য কোম্পানির থেকে, আজকে যেটি দিল সেই কোম্পানির ইপিএস খারাপ, কিন্তু যেটি খারাপ থাকে সবসময় সেটি ভালো। তার মানে হচ্ছে আপনি যখনই শেয়ার বেচে দিচ্ছেন তখনই ইপিএস খারাপ দেখাচ্ছেন। এবং এসএসসি কিন্তু বলেছে যে বড় ধরনের ডেভিয়েশন হলে কিন্তু তা জানাতে হবে কি কারণে হলো, এটার কোনো ডিসক্লোজার নাই। তার মানে হচ্ছে এসএসসি একটা আইন করেছে যে এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারে যদি বড় ধরনেরই হয় তাহলে এটি আসলে কিন্তু ডিএসসির এটি কিন্তু প্রাইমারি রেগুলেটরি ডিএসসির দায়িত্ব যে দিয়ে দেয়। এই কারণে কোম্পানিকে জবাবদিহি করা কেন কমলো, কারণ ডিএসসি যখন তাদের ওয়েবসাইটে নিউজটা দেয় তখনই তো বলা উচিত, কারণ এখন তো এসএসসি আইন করে দিয়েছে যদি বড় ধরনের ডেভিয়েশন হয় আপনি ব্যাখ্যা চেতে পারেন, আগে হয়তো পারতেন না। তো এসএসসি তার কাজ করছে, কিন্তু আনফরচুনেটলি একটা বড় ব্যাপার আপনাকে এখানে বলে রাখি, এসএসসিতে আমি মনে করি যে 3 জন মেম্বার ঠিক আছেন, তারা কাজ করছেন ফাইন্যান্সে, এগুলি লাগবেই, চেয়ারম্যান, তারপরে অ্যাডমিনে যিনি আছেন বা আরেকজন আছেন। 2টা মেম্বারে আমার ব্যক্তিগতভাবে একটু প্রবলেম আছে। একটা হচ্ছে যেটি ল মেম্বার, আর একটা মেম্বার নাই, মানে প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই 2টা ছাড়া আপনি যেমন ধরেন আইপিও যে পাস করছে, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মেম্বার নাই, এটা কিন্তু যে কোনো লোককে আনলে হবে না, যিনি আসলে প্রফেশনালি ভালো কিন্তু সম্মানের জন্য পদটা নিতে চান। এই যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও তো এই জায়গায় এসেছেন শুধুমাত্র সাংবিধানিক পদের কারণে, লয়ারও যেটা নিচ্ছে দেখা যাচ্ছে রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ হিসেবে মেম্বার, এটা হলে হবে না। যে রিয়েলি কোম্পানি প্র্যাকটিস করে, যার এইটা সম্পর্কে ডেপথ নলেজ আছে, ফরেন ট্রেনিং আছে, মানুষ তো এই কাজটা করবে সম্মানের জন্য। একটা সাংবিধানিক পদে 4 বছর চাকরি করলে মানুষ তো টাকার জন্য সব কাজ করে না। আনফর্চুনেটলি আসল 2টা জায়গায় আমাদের মেম্বার নেই। তার মানে বাকি 3 জন যতই চেষ্টা করুক, আমরা যতই এ গ্রেডে উঠি, আসল যে জায়গায় এটা চেক দিবে সেটি হচ্ছে ল মেম্বার এবং হচ্ছে প্রফেশনাল চার্টার অ্যাকাউন্টেন্ট। আমরা আশা করি এডিবি একটা বড় টাকা দিচ্ছে ডেভেলপমেন্টে, এডিবিকে যদি শুনে থাকেন, ওনারা অনেক সময় শুনেন এই প্রোগ্রামগুলি, এডিবি যাতে এই শর্ত জুড়ে দেয় যে এই 2টা প্রফেশনাল লোক লাগবে। তাহলে হবে কি, যখন কমিশন বলতে কিন্তু আসলে শুধু বোঝায় চেয়ারম্যান অ্যান্ড কমিশনার বৃন্দ। আপনি যেটা বললেন যে এডিবি শর্ত জুড়ে দেয়, এখন একটা সরকারি প্রতিষ্ঠান তাদের ভালো মন্দ এটা এডিবি ঠিক করে কেন দিতে হয়? নিজেরা ঠিক করবে না? সরকার চেষ্টা করলে হয় কি, এডিবি যখন টাকা না দিলে পারে না শর্ত দিতে। এখন এটা তো সারা ওয়ার্ল্ডেই আমরা এ গ্রেডে এসেছি, এ গ্রেডে আসার পর দেখলাম যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি কয়েকটা জিনিস চেঞ্জ হয় না। আইপিওর মান, আপনি এ গ্রেডে এসেছেন, 2টা ভালো আইপিও আনবেন না, একটা গভর্নমেন্ট কোম্পানি আনেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আনেন, এই ফোকাসটা কার হবে? ডিএসসি এবং সিএসসির। কারণ তাদের প্রধান দায়িত্ব হচ্ছে ভালো, ধরেন আপনি আপনার অনুষ্ঠানে বাংলাদেশের প্রেসিডেন্টকে আনতে চান, এই যে এনটিভির বড় যত, তখন আপনাকে তো 10 বার প্রেসিডেন্টের কাছে যেতে হবে। প্রেসিডেন্ট কি আপনার কাছে এসে বলবে আমি আসতে চাই? এটা তো কোনো দিন হবে না। তো মাল্টিন্যাশনাল যেমন এফএমজি আছে, নেসলে আছে, ইউনিলিভার আছে, এদের তো আপনার 100 বার যেতে হবে। এরা তো আর এসে বলবে না আই এম ওয়ান্ট টু বি লিস্টেড ইন ইউর কান্ট্রি। তার মানে কি, উল্টা হয়ে যাচ্ছে। এই যে রবি চাচ্ছে, কিন্তু আপনাকে যেতে হবে। আপনি যে আনছেন কি কোম্পানি, এমন কিছু কোম্পানি আসে একবার ওয়ান টাইম ইউজ, পরে একটা কোম্পানি এসেছিল শিপ বিল্ডিং নাকি, একবার ডিভিডেন্ড দিয়েছে, প্রিমিয়াম নেওয়ার পরে গত 2 বছর এজিএমই করে না। মানে আনফরচুনেটলি এই জায়গায় যদি সেলিম ভাই আসতে চাই, যে এখন বাজারে পুঁজিবাজারে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে এখন বেশিরভাগ বিনিয়োগকারী কোনো অ্যাকাউন্টস বিশ্বাস করে না, এবং যেসব প্রতিষ্ঠান আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারাও করে না, এবং দেখা যাচ্ছে এক কোয়ার্টারে ভালো ইপিএস দিল, তার উপরেও ভিত্তি করে বিনিয়োগে যেতে চাচ্ছে না। আসলে এখানে অনেকগুলি মাল্টিপল মানে ইম্প্যাক্ট আছে। আমি যদি বলি, আসলে একটা কোম্পানি প্রথম কি মানে আপনার মানে যদি আপনার পারফরমেন্স যদি আপনাকে চিন্তা করেন, পারফরমেন্স ভালো হলে কিন্তু বিনিয়োগকারীরা মানে সেটার বেনিফিটটা পাবে, তাই না? সমস্ত স্টেক হোল্ডারে কিন্তু সেই বেনিফিটটা তারা পাচ্ছে। এখন পারফরমেন্সটা কিন্তু নির্ভর করে একটা মানে মেন হলো যে প্রথম বোর্ড অফ ডাইরেক্টরস, এবং সেখানে কিন্তু আপনার কর্পোরেট গভর্নেন্স জিনিসটা থাকতে হবে। জি, আমি বিপ্লব ভাইকে যদি বলি যে এই যে পয়েন্টটা সেলিম ভাই তুললেন, এই পয়েন্টটা যদি আপনি বলেন যে কর্পোরেট গভর্নেন্সের রুল হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যাদের নেওয়া হয় সেটি করে কি, সবাই ধরেন আমার কোম্পানিতে আমার বন্ধুকে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এটাই হচ্ছে। এইখানে যদি এসএসসি বলতো যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরগুলি এসএসসি পাস করবে এবং কোনো রকম বন্ধুত্ব বা রক্তের সম্পর্কের লোক হতে পারবে না, মানে আরেকটু কঠিন করা উচিত। মানে কিন্তু যেটা হচ্ছে যে বেশিরভাগ কোম্পানি কিন্তু বিজনেস করছে মানে বেনামে, বিজনেস করার কারণে কিন্তু এই যে ইপিএস, আমি আপনাকে বলি, জিএসসির একটা স্টেট অফ আর্ট সার্ভেলেন্স কিনেছে, এসএসসি কিনেছে,
প্রবলেম হচ্ছে আমাদের দেশে শাস্তি দিতে চাইলে সবাইকে দিতে চায়, ছেড়ে দিতে চাইলে সবাইকে দিতে চায় সারা ওয়ার্ল্ডে। একটা ফোন নিয়ে সুল ভাই কাছে আসবো। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসিফ ভাই আসসালামু আলাইকুম, আমি রনি বলছি গুলশান থেকে। জি ভাই বলুন। প্রথমে ধন্যবাদ এনটিভিকে যে রবি থেকে বৃহস্পতিবার আপনাদের প্রোগ্রামটা হয়, আমি দেখার জন্য 12টা থেকে বসে থাকি। তো ধন্যবাদ। আর একটা হলো যে বিপ্লব ভাইকে যে প্রশ্ন, যে বিপ্লব ভাই যদি বুকে হাত দিয়ে সত্যি কথাটা বলে, আর উনি একটা ভালো মানুষ আমি অবশ্যই জানি। আচ্ছা, মার্কেট থেকে যে 3 লাখ কোটি টাকা বা 2.5 লাখ কোটি টাকা চলে গেল, এই টাকাটা আসলে কি আপন মনে চলে যাবে? টাকার কি হাত পা নাই? আচ্ছা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা একটা ভালো বিষয়, একটা ভালো সাবজেক্ট, আমি খুব এর জন্যই বসে আছি যে শোনার জন্য। তো অ্যাকচুয়ালি মার্কেটে কি এই যে বলছেন যে ভালো হবে, ভালো হতে যাবে বা ভালো হয়ে যাবে, আমরা কিছু হলে আমেরিকার সাথে তুলনা করি, ইংল্যান্ডের মার্কেটের তুলনা করি। আমরা বিপ্লব ভাই বড় বড় রকম পার্টিরা বসে সরকার কি বোঝাতে পারি না বা চ্যালেঞ্জ করতে পারি না যে 33 লাখ। দর্শক আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আসলে এটি দায়িত্ব সরকারকেই নিতে হবে, যারা দায়িত্বে আছেন তাদেরকে নিতে হবে। একটু ইনফরমেশনে ভুল আছে। আমাদের 2010 সালে মার্কেট ক্যাপিটালাইজেশন হয়েছিল টোটাল 3 লক্ষ কোটি টাকা, কিন্তু গিয়েছিল হয়তো 30,000 কোটি টাকা, অ্যারাউন্ড $4 বিলিয়ন। মানে মার্কেট ক্যাপিটালাইজেশন পুরাটা তো আর বিক্রি করা যায় না। যেমন মাল্টিন্যাশনাল কোম্পানি 90% তাদের থাকে, তা তো একটি শেয়ারও 10 সালে বেচেনি। কিছু লোকাল স্পন্সর, ব্যাংক, লিজিং যেগুলি বেচেছে, না সেগুলি বেচার পর দেখেন 200 টাকার শেয়ার আজকে 10 টাকা 8 টাকা, 500 টাকার শেয়ার হচ্ছে 60 টাকা 8 টাকা। মানে যে আর দেখেন মাল্টিন্যাশনাল 2010 সালেও যারা কিনেছে আজকেও তাদেরই। আমি যদি একটু বলি কর্পোরেট গভর্নেন্স নিয়ে, যেটা বিপ্লবী বললেন, আসলে আমাদের এখানে যদি মানে যে কর্পোরেট গভর্নেন্সের গাইডলাইনটা, এটা কিন্তু অনেক মানে সনাতন মানে পদ্ধতিতে করা হয়েছে। এটা কিন্তু ঢেলে সাজাইতে হবে। যেমন আপনি যদি এখানে যে কি আছে, এখানে যেমন বলা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে 1/5, এবং এখানে যিনি চেয়ারম্যান হন, চেয়ারম্যান কিন্তু একজন শেয়ার হোল্ডার ডাইরেক্টর হন। কিন্তু এইখানে এটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি সেই ট্রান্সপারেন্সি বলেন, অ্যাকাউন্টেবিলিটি কোনদিন আসবে না। যা আপনি যদি মানে ইউকের মানে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন যদি আপনি স্টাডি করেন, সেখানে বলা আছে এবং সেখানে তারা সেটা ইমপ্লিমেন্ট করতেছে যে একজন নন এক্সিকিউটিভ ডাইরেক্টর উইল বি দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড। কিন্তু আমরা এটিও দেখেছি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আপনি দেখেন যে রিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের 2 চেয়ারম্যান হচ্ছে বাইরে থেকে নেওয়া হচ্ছে, তারপরে কি এটা কি ভালো হয়েছে? এখন অনেকেই বলছেন যে এটি আরো খারাপ হয়েছে। না, এটার পক্ষে বিপক্ষে আপনার অনেক যুক্তি আছে। আমি যেটা কর্পোরেট গভর্নেন্স যেটা বলতেছি, এখানে যেমন আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা বাড়াতে হবে, বা সংখ্যা বাড়ালে হবে না, এখানে সেরকম মানে আপনার এক্সপার্ট আপনার মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আনতে হবে। যেটা ভাই বললেন যে আমার একজন আত্মীয় বা বন্ধু জাস্ট শুধু কমপ্লায়েন্সের জন্য যে 1/5 দরকার, তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু আপনার এই যে আপনি যেটা বলেন যে ইন্টারনাল যে ম্যানেজমেন্ট যেটা বলেন, কর্পোরেট গভর্নেন্স যেটা বলেন, সেটা কিন্তু কোনোদিন আসবে না। আর এখানে যেটা ভাই বললেন যে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমি মনে করি যেটাকে স্ট্রেনথেন করার দরকার আছে, এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আরও নেওয়ার দরকার আছে, কিন্তু তার আগে কিন্তু আরও অনেকগুলি কাজ করা দরকার। সেই কাজটা হলো যে আমি যদি একটা স্বচ্ছ এবং একটা কোয়ালিটি যদি মানে ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি আমি তৈরি করি, তাহলে কিন্তু ডিএসসি বলেন, সিএসসি বলেন, ঢাকা মানে মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, তাদের কিন্তু ওই মানে ওভারসি যেটা বা যে মনিটরিং জিনিসটা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। কারণ এটা প্রথমেই কিন্তু আপনাকে তৈরি করতে হবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের মাধ্যমে, এবং সেটা আপনার যে সকল গাইডলাইনগুলি আছে, যেটা মানে যে সকল আপনার যে একটা কোয়ালিটি অ্যাকাউন্ট মানে প্রিপেয়ার করার জন্য আপনার যে সকল আপনার নর্মসগুলি যেটা ফলো করতে হবে, যে আইএফআরএস বলেন, আইএস বলেন, যে সকল স্ট্যান্ডার্ডগুলি আছে, তারপরে আরও অনেক কিছু কোয়ালিটি এবং নন কোয়ালিটি ফ্যাক্টর আছে। সুতরাং অন্য একটা বিষয় যদি আসি, অ্যাকাউন্টস তৈরি করে কারা এবং সেটা অডিট করেন কারা, এই জায়গাটা যদি স্বচ্ছতা না বাড়ে তাহলে স্বচ্ছ কি হবে? আপনি এখন আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এটা দায় এড়াতে পারেন না, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাও দায় এড়াতে পারেন না। আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টই বলতেছি, আমি চার্টার্ড এবং কস্টিং ম্যানেজমেন্ট বলতেছি না, কারণ শব্দ একটা হলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আপনি জানেন যে এফআর এর মাধ্যমে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে কিন্তু দায়বদ্ধতা করা হয়েছে। এখন আমরা যদি একটা ভুল তথ্য যদি দেই, যিনি প্রিপেয়ারার, তাকেও কিন্তু আপনি জেলে যেতে হবে, মানে তাকে কিন্তু 5 লাখ টাকা জরিমানা দিতে হবে অথবা 5 বছর জেল খাটতে হবে। সুতরাং দুইটা ইনস্টিটিউটের মেম্বার, দুইটা ইনস্টিটিউট কিন্তু দায়বদ্ধতা মানে এটার ভিতরে আছেন। সুতরাং যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে, এবং আপনার কোয়ালিটি অডিট রিপোর্ট, কোয়ালিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হলে আপনাকে মানে আইফাকের যে নিয়মকানুন আছে, এগুলি ফলো করতে হলে ইউ নিড এ গুড
মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং সেখানে যদি আপনার দক্ষতা বাড়ে এবং সেখানে যদি প্রোডাক্টিভিটি বাড়ে, তার মানে কি আমাদের মেইন উদ্দেশ্যটা কি প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। প্রফিট ম্যাক্সিমাইজেশন হলে সেখানে কি এমপ্লয়িরা বেনিফিট পাবে, আপনার বোর্ড অফ ডাইরেক্টরসরা বোনাস বেশি পাবে, মানে ডিভিডেন্ড পাবে, মানে বিনিয়োগকারী পাবে। আমি এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। কাছে আসছি, দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। ঢাকা থেকে ইশাক বলছি। জি বলুন। ডিভিডেন্ড এবং ইপিএস এর ব্যাপারে কথা বলতে যাচ্ছি। আজকে ডিএসসি ওয়েবসাইটে আপনার ওই যে ইস্টার্ন লুব্রিক্যান্টের ডিভিডেন্ড এবং ইপিএস এসেছে। গত সেকেন্ড, থার্ড এবং মানে ফাইনাল যে ডিভিডেন্ডটা দিল, ইস্টার্ন লুব্রিক্যান্টের ইপিএস এসছে 41 টাকা 70 পয়সা, এবং এই তারা 100% ক্যাশ দিয়েছে। মানে এবং মিটিং বুঝতে পেরেছি, প্রথম কোয়ার্টারে নেগেটিভ দিয়েছে, এই প্রশ্ন আপনার এটাই কেন? করছি জি, কিন্তু তারা মানে এইবার মাইনাস মানে ডিভিডেন্ড দিয়েছে 1 টাকা 80 পয়সা। হ্যাঁ, এইটা কিন্তু আপনার 20-25 মিনিট পরে দিয়েছে। তারপরেও কিন্তু শেয়ারটার দাম দেখেন 1377 টাকা ক্লোজ হয়েছিল, আজকে এটা এখন মানে 1025 টাকা থেকে 30 টাকা চলছে। এই যে 25% দাম কমে গেল, এত দামি শেয়ার, এখন বিনিয়োগকারীদের কি হবে? তারা এত ভালো মানে ইপিএস দেখালো, গতবার ভালো ডিভিডেন্ড দিল, কিন্তু এই কোয়ার্টারে কেন মাইনাস আসবে? জি দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটু বলে দিই, ইস্টার্ন লুব্রিক্যান্টের যে কাজ করে সেটিতে সাধারণত ফার্স্ট কোয়ার্টার যদি উনি লক্ষ্য করে থাকেন, এটি একটু টেকনিক্যালিটি আছে। এই কোম্পানিটা মেইনলি তার মূল কাজের বাইরে কিন্তু লুব্রিকেটিং সেল করে কিন্তু একটা বড় ধরনের ইপিএস গ্রোথ করেছে। কোনো কারণে যদি তাদের লুব্রিকেটিং আমদানি করা লুব্রিকেটিং সেল করে, তো সেটিতে যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু এটি হতে পারে। এবং গভর্নমেন্ট কোম্পানি হিসেবে আমি এইটুকু বলতে পারি যে অরিজিনালটাই দেখিয়েছে, মানে গভর্নমেন্ট কোম্পানি কোনো দুইটা বুক অফ অ্যাকাউন্টস থাকে না, কিন্তু কমতেই পারে। আমি এই প্রশ্নটাই করতে চাই যে দর্শক যেটা বলেছেন যে পরবর্তী 3টা কোয়ার্টার সে কিন্তু ব্যাপক গ্রোথ দেখিয়েছে, তারপরে এইটা যদি আমি পরের কোয়ার্টার ধরি সে মাইনাস দেখিয়েছে, এটিতে প্রবলেম নাই কেন উনি বলবে একটু আরো। কারণ গভর্নমেন্ট কোম্পানি যেহেতু একটা খাতা, এটি অনেক সময় তো আপনার ব্যবসা একটা সিজনে খারাপ হতেও পারে, কিন্তু নন গভর্নমেন্ট কোম্পানিগুলি 3টা খাতা থাকে, এটাই প্রবলেম। উনি আরো বিস্তারিত। আমি মনে করি যে আসলে মানে আমি যেহেতু গভর্নমেন্টের সাথে জড়িত, এবং আমি যেটা বলেন যে মানে পাবলিক ইন্টারেস্ট এন্টিটিজ এগুলির সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি। আসলে যেটা মানে বিপ্লবী বললেন, মানে ইট ইজ মানে নো ডাউট অ্যাবাউট, মানে আপনি গভর্নমেন্ট যে কোম্পানিগুলি আছে যেগুলি লিস্টেড, তিতাস গ্যাস বলেন, পাওয়ার গ্রিড বলেন, ডেস্কো বলেন, মানে 100% ইউ ক্যান রিলাই দ্যাট ওয়ান। এটা হচ্ছে কি অনেক সময় তিতাস যা করলো তারপরে কিভাবে সরকারি কোম্পানি, এটা বিআরসি করেছে, মানে বাংলাদেশ বিনিয়োগকারীরা কিন্তু তিতাসের শেয়ার কিনেছে, এবং যে ইপিএস যে ডিভিডেন্ড দিচ্ছে এটা কিন্তু তিতাস দিচ্ছে। পেছনে কে আছে বিনিয়োগকারী? এত না ওটা না, বিনিয়োগকারীকে তো একটু বুঝতে হবে যে আমি যেটা কথা বলতেছি সেটা হলো যে এখানে মানে আস্থায় মানে হয়তো বা রেকর্ডিংয়ে কোনো সমস্যা হতে পারে, বা কোনো ট্রানজ্যাকশনে, যেমন হঠাৎ করে আমি বলি কি, যেমন আপনি ধরেন একটা ফরেন কারেন্সি হঠাৎ করে একটা লস হয়ে গেল, বা যে কোনো একটা মানে ট্রানজ্যাকশনের কারণে, যেমন আমাদের পাওয়ার গ্রিডের কথা বলি, যেমন এটা কিন্তু সিজনাল, যেমন আপনার শীতের সময় কিন্তু বিদ্যুৎ উৎপাদন কম হয়, এখন আপনার জুনে আবার বিদ্যুৎ উৎপাদন বেশি হয়, দেখবেন যে এই কোয়ার্টারটা একটু স্লো থাকে, কিন্তু ওই কোয়ার্টারটা বেশি থাকে, হয়তো বা যে কোনো একটা ট্রানজ্যাকশনের কারণে হয়তো বা মানে আপনার এই ব্যাপারটা হতে পারে, কিন্তু কোনো ইন্টেনশনালি আমি মনে করি যে এই জনস্বার্থ সমস্যাটা এখন তৈরি হয়েছে, বিপ্লব ভাইও স্বীকার করবেন, যেটি হচ্ছে যে এখন কিন্তু আর আস্থা নেই। আমি আপনাকে বলছি মাল্টিন্যাশনাল ছাড়াও স্কয়ার ফার্মা এবং রেনেটা কয়েকটা বাংলাদেশি কোম্পানি আমি অলিম্পিক আমি না উদাহরণ দিচ্ছি না, আমি বলছি সবার প্রতি আস্থা নেই, এইটাই ঢালাভাবে বলা যাবে না। স্পন্সর যাদের ভালো তাদের প্রতি শুধু আস্থা আছে, আর সরকারি কোম্পানি কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। যেমন ধরেন আপনি তিতাস লিস্টেড হয়েছে, হঠাৎ করে একটা নতুন আইন হলো যে সমস্ত জ্বালানির দাম ঠিক করবে হচ্ছে বিআরসি। এখন বিআরসি এই যে কোঅর্ডিনেশনের প্রবলেম, বাট তিতাসের তো প্রবলেম নেই, এমন না যে তিতাস আপনাকে বাড়িয়ে দেখেছে কমিয়ে দেখেছে, এটা তিতাস করেনি। তিতাসের প্রবলেম হচ্ছে তিতাস তার উপরের একটা অথরিটি দ্বারা নির্যাতিত হয়েছে। এখন সেটার জন্য দরকার হচ্ছে পিএম দফতর থেকে এটা কোঅর্ডিনেশন করা, বা পাওয়ার ডিভিশন থেকে। মানে কোম্পানি কিন্তু ধরেন 3টা তেল কোম্পানি যে ডিভিডেন্ড দিয়েছে গত 5 বছর ধরে দিচ্ছে,
এটা আনবিলিভেবল। বাংলাদেশের মতো দেশে লাস্ট 2010 সালের ধসের পরেও তারা কোনোদিন 100%-এর নিচে ডিভিডেন্ড দেয়নি। তো যেই জিনিস হচ্ছে কিন্তু তাদের তো দাম বাড়ছে না। আপনি যে শুধু বলছেন বিনিয়োগকারীরা এমনও কোম্পানি কিনছে 10% ডিভিডেন্ড দিচ্ছে, তার 3 গুণ দাম। তার মানে হচ্ছে কি, ভালো ডিভিডেন্ড দিলেও যে বাড়বে, আমাদের বিনিয়োগকারীদের বুঝতে হবে। সরকারি কোম্পানির আমি শুধু অন্য কথা বলছি, আমি বলছি না যে তাদের প্রবলেম নাই, প্রচুর প্রবলেম আছে, সব আছে। তারা একটা জায়গায় শুধু স্বচ্ছ, সেটা হচ্ছে তাদের একটা খাতা। আমি কিন্তু বলি নাই তাদের ম্যানেজমেন্ট ভালো, ম্যানেজমেন্ট অনেক দুর্বল, কারণ এই ম্যানেজমেন্ট তো আসলে বিআরসির সাথে ফাইট করতে পারে নাই। তার মানে বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জ করতে হবে, গভর্নমেন্টকে এমন লোক দিতে হবে যে ফাইট করে তিতাসের পক্ষে রায়টা নিয়ে আসবে, সেগুলির সাথে আমি একমত। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের লোকাল কোম্পানিগুলি 3টা খাতা থাকে, আনফর্চুনেট হচ্ছে এটাই। 3টা খাতা, মাল্টিন্যাশনালের একটা খাতা থাকে আর গভর্নমেন্ট কোম্পানির একটা থাকে। আমরা তো একটা খাতা চাই, একটা কোম্পানি। ভাই সেলিম ভাই, পুঁজিবাজার আরেকটি সমস্যা তৈরি হয়েছে যে শেয়ার পার্সেন্টেজ, এখন কার কাছে কতটুকু শেয়ার এটি আর জানার কোনো উপায়ই নেই। এর আগে যেটা ছিল সিএসসি আপডেট করতো, ডিএসসি করতো না। এখন যেটা হচ্ছে যে ডিএসসি প্রতিনিয়ত চেঞ্জ করে। কয়দিন আগে একটা কোম্পানির 10%, কয়দিন পরে দেখা যায় 15%। মানে এটা যে কেন চেঞ্জ করলো, কি কারণে, কোনো ব্যাখ্যা নাই, কিছু নাই। এই কারণে এখন আর মানে কোনো তথ্যই আর বিশ্বাসযোগ্য নাই। জি, সেলিম ভাইয়ের কাছে জানবো আমি, বিপ্লব ভাই যদি আমি একটু আইনটা বলে নেই, তারপর উনি বলবেন। আপনি যে আইনটার কথা বলবেন, আইন পরিবর্তন হওয়ার পরে এইটা কিন্তু সবগুলোই চেঞ্জ করেছে বেশিরভাগ, কিন্তু যেগুলো চেঞ্জ করেছে সেগুলো থেকে আবার আগের জায়গায় চলে যাচ্ছে। ও, তাহলে এটি তো ভেরি আনফরচুনেট। উনি এখন একজন বিনিয়োগকারী কিন্তু এক ব্যক্তি অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সে কিন্তু ওই শেয়ার পার্সেন্টেজ দেখে কিন্তু একটা সিদ্ধান্ত নেন। ফ্লোটিং শেয়ার বেশি থাকলে হয়তো তার এক ধরনের প্ল্যান থাকে, কম থাকলে এক ধরনের প্ল্যান থাকে। এই যে পরিবর্তন, মানে বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় নেমেছে যে এখন ডিএসসির ওয়েবসাইটটাকেও বিশ্বাস করতে চাচ্ছে না। এবং আপনি দেখবেন, আমি আজকে সকালে দেখছিলাম একটি কোম্পানির ওয়েবসাইটে ঢুকে, যে ডিএসসির ওয়েবসাইটে ঢুকে একটি কোম্পানির প্রোফাইলে ঢুকে, যে তার ইপিএস দেওয়া আছে ডিভিডেন্ড পর্যন্ত, মানে বছর শেষে 4 কোয়ার্টার দেওয়া আছে, কিন্তু সে ফার্স্ট কোয়ার্টার, যে প্রথম কোয়ার্টারটা দিয়েছে আরও 15 দিন আগে, এখন পর্যন্ত আপডেট করে। আমি মনে করি এই ধরনের, আসলে এটা তো খুবই একটা, আপনি যেটা বললেন ইজ এ ভেরি কোশ্চেন মার্ক। এটা তো হওয়ার কথা না, যে মানে পার্সেন্টেজটা এত আপ ডাউন তো করার কথা না, তাই না? মানে এখন এটা দেখতে হবে আসলে এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের কাজটা জড়িত। কিন্তু এই ধরনের যদি কোনো অস্বচ্ছতা দেখা দেয়, এবং আমি মনে করি যে এটার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের এটা ভালো রোল প্লে করা উচিত। এবং আমি যতটুকু জানি যে যেটা ভাই বললো, যে এটা ক্লারিফিকেশন তাকে চাওয়া উচিত সাথে সাথে, যে কেন তোমার এই পার্সেন্টেজটা কেন হঠাৎ এত মানে আপ অ্যান্ড ডাউন হলো, এটা ক্লারিফিকেশন চাইতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি থেকে। আর যেটা মানে আসল মূল কথা আমি বারে বারে বলতেছি, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা যদি যত দ্রুত বাস্তবায়ন হয়, আমি সরকারের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার সাথে অনেকবার আমরা আপনারাও বলেছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা সবাই বলেছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হলে সব ঠিক হয়ে যাবে। এখন বলছেন বাস্তবায়নটা না হলে তো হবে না, আপনার কাগজে কলমে থাকলে তো হবে না। যেমন এটা আমি স্টেপটা বলি, এটা বাস্তবায়ন হতে হলে কী করা দরকার। এখানে বলা হয়েছে যে একটা পাস হওয়ার পরে একটা গেজেট হবে, এবং গেজেটে কাউন্সিলটা গঠিত হবে। আপনি জানেন যে কাউন্সিলের স্ট্রাকচার কিন্তু একটার ভিতরে আছে, যে 12 জন সদস্য থাকবে। এখানে ধরেন আপনার একজন চেয়ারম্যান নিয়োগ করতে হবে, বাকিটা কিন্তু ফিক্সড। যেমন মিনিস্টার অফ ফাইন্যান্সের লোক থাকবে, তারপর মিনিস্টার অফ কমার্স থাকবে, তার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকবে, সিইজির লোক থাকবে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস প্রেসিডেন্ট থাকবে, ইনস্টিটিউট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট থাকবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের থাকবে, পাবলিক ইউনিভার্সিটির একজন প্রফেসর থাকবেন, বিসিসির প্রেসিডেন্ট থাকবেন। ইট ইজ স্ট্রাকচার্ড। এটার জন্য একটা গেজেট করার কথা, গেজেট অলরেডি পাস হয়ে গেছে, গেজেটটা করা হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হলো 3 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি করা হয়েছে, যিনি হি উইল ফাইন্ড আউট এ মানে প্রফেশনাল মানে চেয়ারম্যান, মানে 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 এবং সেখানে ধরেন সিইজি বাংলাদেশে ওনাকে মানে আহ্বায়ক করা হয়েছেন, এবং আপনি সিভিল সার্ভিস কমিশনের একজন সদস্য থাকবেন, আর আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সিনিয়র সেক্রেটারি উনি থাকবেন। এই 3 সদস্য বিশিষ্ট কমিটি কিন্তু একজন চেয়ারম্যান নিয়োগ করবেন। এখন এই চেয়ারম্যানটাই নিয়োগ করবেন। সেদিন আমরা অর্থমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, উনি বলে যে এটা আমার টার্গেট হলো এই বছরে আমি অন্ততপক্ষে এই জিনিসটা করবই। মানে এখন আপনি বলতে যাচ্ছেন যে এটি বাস্তবায়ন হলে এই সমস্যাগুলো দূর হবে। অবশ্যই বিপ্লব ভাই যে সমস্যাগুলোর কথা বললাম, আপনিও হয়তো আমি একটু বলি আইনে বলতে হচ্ছে, যদি একটা ফোন নিয়ে হ্যাঁ অবশ্যই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি অনেকদিন আপনাদের এখানে প্রশ্ন করি না। উপস্থাপক সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের
ইনভেস্টরদের স্বার্থ নিয়ে কথা বলেন আমরা দেখি। জি, আমি আপনার বিপ্লব সাহেবকে প্রশ্ন করতে চাই। বিপ্লব সাহেব, লালি সাহেব, রকিব সাহেব, মোস্তাক সাহেবের মতো লোকেরা 2011-12 সনে 21-এ বিজনেসে আমাদেরকে বলেছিলেন এখনই শেয়ার কেনার সময়, এখন শেয়ার কিনলে আপনারা আমাদের বর্তমান সময়ের প্রশ্নটা করুন, বর্তমানের কথা বলুন। আমি বর্তমানেরটাই করছি। তো আমরা তখন যে ওনাদের কথা মতো 2011-12 সনে ফান্ডামেন্টাল শেয়ার কিনলাম বিভিন্ন সেক্টরের, এখন আমরা সর্বশান্ত হয়ে গেছে, 3 ভাগের আগেও আমাদের মূল্য নাই। এখন আমরা এর থেকে উত্তরণটা কিভাবে পাবো? বিপ্লব সাহেব কি দয়া করে বলুন। ভাই ধন্যবাদ। আমি ওনার প্রশ্নটা বুঝেছি। আপনি শুনেন 11 সালে যখন আমাদের মার্কেট ডিবেকল হলো 3,500 ইন্ডেক্স নেমে গিয়েছিল। এখন মৌলভিত্তি সম্পর্কেও কিন্তু আমাদের বিনিয়োগকারীদের একটু প্রবলেম আছে। কেমন হচ্ছে, ধরেন একটা ব্যাংকে, একটা ফাইন্যান্স কোম্পানিরই কথা বলি, 2010 সালে তার আর্নিং ছিল 48 টাকা, তখন 10PE-তেও সেটি ছিল হচ্ছে আপনার কত না 480 হতে পারে। আর সেই কোম্পানি দেখা গেল যে নামতে নামতে ইপিএস আসছে 48 পয়সা। তো 48 পয়সা আসলে তো তার দাম 7-8 টাকাই হবে। মানে মৌলভিত্তির জন্য আপনাকে ডিসিএফ মডেল, মানে ভবিষ্যৎ প্রোডেক্ট করে একটা মডেল আছে, এই মডেলে আর ইন্ট্রানজিক ভ্যালু বের করতে হবে। এখন এটি আমাদের আইনে নাই, আমরা বলতে পারি না। বলতে পারি যে এখন কেনার সময়, বাট শেয়ারটা, এইটা আইনটা চেঞ্জ হচ্ছে, আপনি টিভিতেও অ্যাডভাইজারি সার্ভিস বলতে পারবেন যে এই কারণে ইন্ডিয়ায় বলতে পারে, কিন্তু এই কোম্পানি এই সেক্টর গ্রোথ তখন কিন্তু, যেমন আমি আপনাকে এখানে একটা জিনিস এখন এই জন্য আমরা সতর্কতার সাথে বলি, বাংলাদেশের সবচেয়ে এখন গ্রোথ সেক্টর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, 2 নাম্বার হচ্ছে আপনার বিদ্যুৎ, যেগুলিতে প্রচুর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে আমাদের ওষুধ সেক্টর, মানে বাড়ছে। এখন আমি বললাম ওষুধ সেক্টর, আপনি কিনলেন এমন কোম্পানি যেই কোম্পানির আসলে মালিকদের হাতে, আরেকটা জিনিস সবাইকে বলে নেই, মালিকদের হাতে 70% শেয়ার থাকলে যে কিনবে তারাই কিন্তু লাভবান হবেন। এখন বলবেন যে একটি আইন আছে, মালিক স্পন্সর শেয়ারদের কিনতে বা বেচতে ডিক্লারেশন লাগে, বাকিগুলি চেঞ্জ হতে পারে, যেমন ফরেন বলেন, তারপরে ব্যক্তি বিনিয়োগকারী বলেন, ইনস্টিটিউশন বলেন, তাদের কিন্তু 10%-এর উপরে কোনো ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট যদি না কিনে কোনো দিতে হয় না, মানে আপনাকে জানাতে হয় না, অনলি 10% হলে এসএসসির প্রায় পারমিশন লাগে। আর এই জন্য হচ্ছে কি এইটুক চেঞ্জে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হচ্ছে স্পন্সারে দেখা যাচ্ছে যে হঠাৎ বাড়ে হঠাৎ কম, এটি তো হতে পারে না। এসএসসির পরের দিন শোকজ করা উচিত, কারণ ওটি নিয়মই আছে, আপনি জানিয়ে বিনিয়োগকারীদের কিনতে হবে। আর এসএসসি যদি কোনো ওয়েভারও দিয়ে থাকে তাহলে ওটিও কিন্তু আসা উচিত যে আমরা সেলিম ভাই, বিপ্লব ভাই এই জায়গাটিতে আসতে চাই। আমরা দেখেছি 2010-এ দুঃখিত 2010 কিংবা তার আগের সময় ডিএসসি অনেক প্রভাবশালী কর্মকর্তা ছিলেন, তারা কিন্তু ইচ্ছা মতো কোয়ারি দিত, ব্যক্তিদের ডেকে অনেক হয়রানি করত, কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপারে আমরা অনেক অভিযোগ শুনেছি। বর্তমানে যেটা হয়েছে, যে বিপ্লব ভাই যেটা বললেন, যেটি স্পন্সরদের শেয়ার যে ওঠা নামার বিষয়টি, এটি যদি কোনো বিনিয়োগকারী দেখেন তাহলে আস্থাটা কোন জায়গায় থাকবে? তারা তো প্রাথমিক রেগুলেটর, তারাই যদি এই কাজটি করেন, এবং বিএসসি কিন্তু তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছেন না, বরং ডিএসসি কখনো যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কমপ্লেন দেন, তার বিরুদ্ধে তদন্ত কমিটি করে বিএসসি একটা ফাইন করে দেয় বড় অঙ্কের। না, এই জায়গাটা আসলে মানে আমি মনে করি রেগুলেটর হিসেবে এখানে মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই জিনিসটা গুরুত্বের সহিত দেখা উচিত। আর যেটা বলেন যে 2010 সালে তো ডিমিউনিসিপ্যালাইজেশন মানে অ্যাক্ট পাস হওয়ার ফলে আমি মনে করি যে আগে যে জিনিসটা হতো মানে বোর্ডের ভিতরে, যেটা একটা মানে একটা আমি মনে করি যে ডিএসসিটা আগে একটা মানে একটা ক্লাবের মতো ছিল, মানে ইচ্ছা করলেই কিন্তু আপনার এখানে ম্যানিপুলেশন করার ইয়ে ছিল, কিন্তু এখন কিন্তু তা না। কিন্তু এখন ধরেন আপনার অনেক স্বাধীন পরিচালক আসছেন, এটা একটু সময় লাগবে। আমার মনে করি যে ইট ইজ এ গুড গভর্নেন্স। এবং মানে আপনি যদি বলেন আগে সমিতি ছিল, সমিতি থেকে এখন কোম্পানি হয়েছে, প্রবলেম আছে। প্রবলেমটা আমি বলি, যে প্রবলেমটা দূর হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার করার জন্যই হয়েছে। এটি যতদিন না নিবেন, যতক্ষণ পর্যন্ত না একটা টপ ওয়ার্ল্ডের কোম্পানি ডিএসসি যেমন বিএসসি কিনেছে স্টেক, ততক্ষণ পর্যন্ত আপনি গভর্নেন্স পাবেন না। আনফর্চুনেটলি আমাদের কিছু দুর্বলতা আছে জাতি হিসাবেই, আমরা সত্যিকার অর্থে সাদা না দেখলে রুলগুলি চেঞ্জ করতে পারি না। সাদাদের যত কোম্পানি লিস্টেড আছে প্রত্যেকটা ডিভিডেন্ড ভালো, কোনো বিনিয়োগকারী বলতে পারবে না যে গত 10 বছরে একটি হোয়াইটদের কোম্পানি লিস্টেড কিনে লস খেয়েছেন। ইট ইজ নট পসিবল, কারণ হচ্ছে তারা ওইটুক মেনটেন করে।
তো যখনই ডিএসসির একটা স্টেক সাদারা কিনবে, আপনাকে এখানে এই প্রোগ্রামের মধ্যে সবাইকে বলছি, কিন্তু আপনার এসএসসি এর তো স্টেক কিনবে না। না না এসএসসি না, এসএসসি কেন, ডিএসসি কিনবে। আপনি যেটা বলেন ডিএসসি চেঞ্জ হবে, কিন্তু এসএসসি চেঞ্জটা কোথায় হবে? এসএসসি চেঞ্জ হবে ওই যে দুটো মেম্বার, তারপরে এসএসসি জবাবদিহিতা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উচিত। বিপ্লব ভাই, এখন যে সমস্যাগুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলোর সবই সম্ভব। আমি বলি মেম্বারের দরকার না, নেই। নতুন মেম্বার ছাড়াও হবে। এটি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটা দায়িত্ব, অর্থ মন্ত্রণালয় সম্পর্কে তাদের এসএসসি কে ডাকা উচিত, কারণ এটি তাদের সাংবিধানিক রাইট। যেমন আমেরিকায় সিনেট কমিটি থাকে, তারা যদি না ডাকে। আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়গুলো বিনিয়োগকারীরা কার কাছে যাবেন? আজকে দেখলেন, আমি অনেকগুলো কোম্পানির উদাহরণ আমি দিতে পারি এখন, কিন্তু আমি নামটা বলছি না। আজকে দেখলেন পাবলিকের কাছে 7%, কালকে উঠে দেখলেন 28%। কিভাবে সম্ভব? সেও কিন্তু ওই বড় কোম্পানির শেয়ার, সে কিন্তু ওই 7% দেখেই কিনেছেন, যে এটাই হয়তো বাজারের যে অবস্থা, কম ফ্লোটিং শেয়ার, এটা হয়তো ডিমান্ড ক্রিয়েট হতে পারে। যখন 27% শেয়ার ফল করছে 5%, 10%। না, আমি তো মনে করি যে এখন স্ট্রাকচার অনুসারে তো আসলে আমাদের মানে বিনিয়োগকারীদের যাওয়ার জায়গা তো সেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এছাড়া তার কোনো মানে আরেকটা জায়গা আছে। তাছাড়া আমরা যতটুকু জানি যে এখানে বিভিন্ন কমিটি করা হয়েছে, সার্ভেইলেন্স একটা কমিটি করা হয়েছে, যে যারা এগুলি দেখবে যে টেম্পারিং হচ্ছে কিনা, ওই হচ্ছে কিনা, বা তাদের যে আপনার যেটা আমি জানি যেটা ডিজিটালাইজেশন করা হয়েছে, যে কম্পিউটারে ধরা পড়বে যে হঠাৎ করে কোনো আপ এন্ড ডাউন অনেক কিছু তো করা হলো। কিন্তু এবং ডিএসসি একটা বিষয় তৎপর, সেটি হচ্ছে কোনো বিনিয়োগকারী যদি বড় ভলিউমে শেয়ার কিনেন, সেটা আইন মেনেই কিনেন না মেনেই কিনেন, তারা সাথে সাথে তার তথ্য নেওয়া শুরু করে দিবে এবং তার চিঠি দিয়ে ওই ব্রোকারেজ হাউসকে একদম মানে মোট কথা একটা হেনস্থা এমনভাবে করা হয়, ওই যে শেয়ারটা কিনলেন ওই বিনিয়োগকারী চিন্তা করেন ম্যাচিউর ডেতে আমি লস যা হয় বেচে দিয়ে বের হয়ে যাই। এটি ছাড়া আপনি যে অনিয়মগুলো আগে ঠিক করা দরকার, যে সমস্যাগুলো আগে ঠিক করা দরকার, তারপর আপনি বিনিয়োগকারীকে ধরবেন, সেই সমস্যাগুলো ঠিক কিন্তু হচ্ছে না। না, সেটাই আমি তো যেটা বলেন যে আপনার 2010-এর যে মানে যে ধসটা হলো, সেখানে যে একটা রিপোর্ট যেটা আসলো, সেই রিপোর্টটা মানে কিন্তু অনেকগুলি জিনিসে বাস্তবায়ন করা হয়নি। আমাদের ওই জায়গাটা তো যেতে হবে। রিপোর্টটা নিয়ে অনেক প্রশ্ন আছে, যাই হোক অনেক কিছু কিন্তু ওখানে অনেকগুলি মানে আপনি তো একটা রিপোর্টে অনেক কিছু থাকতে হবে, কিন্তু অনেক ভালো অনেকগুলি রিকমেন্ডেশনও কিন্তু ছিল। সেই রিকমেন্ডেশনগুলি যদি আপনার কিছু হয়তো বা আপনার ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেমন ডিমেজিলাইজেশন করা হয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মানে আপনার বোর্ডকে রিকনস্টিটিউট করা হয়েছে, কিন্তু আরো অনেকগুলি যেগুলিকে চিহ্নিত করা হয়েছিল যাদেরকে, কিন্তু তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন না হচ্ছে? আপনি এখানে যথেষ্ট আপত্তি আছে। আমি তো আপনাকে আগেই বললাম যে কে শেয়ার কিনেছে তাকেই ধরা হচ্ছে, সে শেয়ার কিনলেই সে চিহ্নিত হয়ে গেছে এবং সে তাকে পানিশমেন্ট দিতে হবে। এই জায়গাটায় আমার কেন সবারই আপত্তি আছে। আমি একটু বলি আপনাকে, এই যে চেঞ্জ কেন হয়নি, প্রথম কথা হচ্ছে এসএসসিতে আপনি অভিযোগ জানাবেন। এসএসসি যদি অভিযোগ না জানায়, আমাদের সাংবিধানিকভাবে বলা হচ্ছে আপনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে চিঠি লিখবেন এসএসসির এগেনস্টে। তখন যেমন বাংলাদেশ ব্যাংকে কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ডেকে পাঠিয়েছিল একটি ব্যাংকিং অ্যাকাউন্ট, তাদের একচ্ছত্র অধিকার, দে আর দ্য অনলি ওয়ান, যে কোনো ডেকে এনে এসএসসিকে বলবে যে কেন করছে না। এসএসসি কিন্তু বাউন্ড, যেমন আমেরিকায় থেকে সিনেট কোম্পানি। বাট আমাদের প্রবলেম হচ্ছে আমাদের বিনিয়োগকারীরা একটু সাহস কম, মানে বিনিয়োগকারীদের তো যেতে হবে। আপনি এই নিশ্চয়তা দেন, হাজার বিনিয়োগকারী ডিএসসি বা কোম্পানিগুলোর বিরুদ্ধে এই অ্যাপ্লিকেশন করবে, কিন্তু তার কোনো রেজাল্ট হবে? অবশ্যই রেজাল্ট হবে, কারণ আপনি যেই মুহূর্তে আপনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যাবেন, সেই মুহূর্তে যদি তারা না যায়, ইউ গো টু একেবারে অ্যাপিল বিভাগ, কারণ এটা তো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। বিনিয়োগকারীর পক্ষে কিভাবে সম্ভব? ব্যক্তি বিনিয়োগকারী না, বিনিয়োগকারীদের আপনি জানতে হবে আমাদের মাইনরিটি ল এমন সুন্দর যে আপনি সবাই মিলে যদি 10% হয়, তাইলেই কিন্তু আমরা ইজিএম কল করতে পারি, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ডেকে ওই কোম্পানিকে বাধ্য করতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিনিয়োগকারীদেরও মিল নেই। আপনার সামনেই বলছি, বিনিয়োগকারীরা কখনোই অনেক সময় এক হয়, মিটিং হয়, মালিক ফোন করে যে তোমার শেয়ারটা আমি আপার মূল্যে কিনে নিচ্ছি, তখনই আর ওই 10% হয় না। আমি একদম শেষ পর্যায়ে আমরা এখানে দেখেছি যে বিএসসিসি কিন্তু অনেকগুলো আইনের পরিবর্তন এনেছে, কিন্তু তারা বিএসসিসিও এখন বলা শুরু করেছে যে এই দায়িত্ব তো আমার না, যার দেখার দায়িত্ব তোমরা কি করছো। বিএসসিসির চেয়ারম্যানই একটি প্রোগ্রামে, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন প্রোগ্রামে মার্চেন্ট ব্যাংকগুলোকে ধরেছে যে তোমরা ভালো কোম্পানিগুলো আনছো না কেন। ডিএসসিসিএসসি কে বলেছে যে তোমরা কি করছো, দায়িত্ব তো তোমাদের।
এসএসসির তো দায়িত্ব পারমিশন দেওয়ার। তো এই জায়গায় আপনার কি অভিমত একদম শেষ পর্যায়ে যে এই ডিএসসি সিএসসির দায়িত্বটা কি এড়াতে পারে কি না? আমি মনে করি যে কোন দিনে এড়াইতে পারে না, কারণ আপনি দেখবেন যে কিছুদিন আগে অনেকগুলি কোম্পানি আসছে, এটা নিয়ে কিন্তু অনেকগুলি মানে প্রশ্নবিদ্ধ, কিন্তু তাদের মানে যেইভাবে তাদেরকে আইপিওতে আনা হলো তাতে কিন্তু মানে তাদের সেই ধরনের মানে বিজনেস যে নেচার সেটা অনুসারে গ্রোথ নেই, এবং কিন্তু তাদেরকে কিন্তু বাজারে আনা হয়েছে। এবং এটা এই ব্যাপারগুলি কিন্তু আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এগুলিকে আরও মানে ইয়ে করা উচিত, সচেতন হওয়া উচিত। এবং যেসব কোম্পানিগুলির মান ভালো না তাদেরকে খালি খালি তো আপনার শুধু আপনার তালিকাভুক্ত করা প্রয়োজন। আমি মনে করি যে যেগুলি মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলি আছে বাংলাদেশে, এখনো ইউনিলিভার আছে, আর অনেক ভালো ভালো অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনগুলিকে যদি আনা হয়। আমি একেবারে শেষে শুধু একটা কথা বলছি, যদি বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক করার জন্য গভর্নরকে পদত্যাগ করতে হয়, এসএসসিরও এখন কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়ার আছে। যদি সত্যিকার এসএসসি ব্যর্থ হয় তাহলে কিন্তু এসএসসিকেও সতর্ক হতে হবে, যে কোনো মুহূর্তে এসএসসিতে পরিবর্তন সম্ভব। এটি আমার শেষ কথা। জি, বিপ্লব ভাই এবং সেলিম ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি। আমরা আশা করব যে প্রশ্নগুলো আজকে উঠলো সেগুলোর সমাধানের চেষ্টা যারা আছেন তারা করবেন, এবং এই ব্যাপারে আমরা চেষ্টা করব যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদেরকে এই অনুষ্ঠানে নিয়ে আসার এবং তাদের বক্তব্য শোনার। আমরা আশা করছি হয়তো তাদেরকে আমরা এই অনুষ্ঠানে দেখতে পাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য।